আমি আরিফুল সাজ্জাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পাদকীয়ত। দর্শক, আপনারা জানেন স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চলছে অপপ্রচার। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে অপতথ্য ও ভুয়া খবর প্রচারে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে দেশের মধ্যে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। বিদেশে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার আর এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির মধ্যে রয়েছে এক ধরনের যোগসূত্র। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় দেশে বিদেশে ষড়যন্ত্র। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হবেন দুজন অতিথি। শুরুতে পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান পাশে রয়েছেন আমা ওহিদ আহমেদ, বিএনপির চেয়ারপারসন, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য, এবং ফয়েজ আহমেদ, প্রধান উপদেষ্টা, সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের প্রধান শিরোনামগুলো একটু দেখে আসতে চাই। ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ বিজেপির। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ একদল অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ। আগামী বছর রাজনৈতিক সরকার দেখবে দেশের মানুষ, মন্তব্য শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচনের ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা তারেক রহমানের। ফেব্রুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ভিন্ন মত। তড়িঘড়িতে বিশেষ গোষ্ঠীর সুবিধা দেখছে ছাত্রদল, দ্রুত করার পক্ষে ছাত্র শিবির। সংস্কারের পর চায় বাম সংগঠনগুলো। দর্শক, আমরা শুনছিলাম আজকের শিরোনামগুলো, এবং এর আগে যেটা বলেছি আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, শেষ যে শিরোনামটা আমরা শুনলাম, সাজ্জিদ আলম, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে খুনিদের পুনর্বাসন ঠেকাতে আবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। যে আলোচনার বিষয়বস্তু আমরা ঠিক করেছি এবং সাজ্জিদের যে বক্তব্য, দুটো মিলে যদি আমরা আলোচনাটা শুরু করতে চাই, শুরুতে আমি যেতে চাই অতিথি আমা ওহিদ আহমেদের কাছে। আপনি শুনলেন যে শিরোনামের আগের ভূমিকা, এবং সাজ্জিদ আলম একটা হুঁশিয়ারি দিয়েছেন, এবং বহুল আলোচিত বাংলাদেশে যে একটা ষড়যন্ত্র চলছে চারিদিকে। শুরুতে একটা সাধারণ জায়গা থেকে আসতে যে আপনারও কি মনে হয় আসলে সেই রকম কোনো ষড়যন্ত্র চলছে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের বিরুদ্ধে তো ষড়যন্ত্র চলছে, এটা তো কোনো নতুন কিছু না। কারণ যেদিন শেখ হাসিনা, আপনারা দেখেন, আমি মনে করি যে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেলেন দেশের মানুষকে, মানে মানুষের যে অধিকার, মানুষ দীর্ঘদিন উনি অবৈধভাবে হোক আর যেভাবেই হোক প্রধানমন্ত্রী ছিলেন, মানুষের অধিকারের মানুষকে যেভাবে উনি সাপ্রেস করে রেখেছিলেন, মানুষকে যেভাবে নিপীড়ন অত্যাচার করেছিলেন, যার কারণে ওনাকে পালিয়ে যেতে হয়েছে। এবং এখানে ছাত্র জনতারা আন্দোলনের মুখে, তুপের মুখে ওনাকে সরে যেতে হয়েছে। তারপরে উনি যখন গিয়েছেন ইন্ডিয়াতে, আপনারা দেখেন উনি কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার পরের দিন থেকে কিন্তু ওই বিভিন্ন ধরনের, আপনি ওনার যে সাক্ষাৎকারগুলো টেলিফোনে কথা বলতেছেন, এগুলো যদি আপনি পর্যালোচনা দেখবেন, উনি ওই দিন থেকেই ওনার ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন, যাতে কীভাবে আবার, কারণ কথা হচ্ছে যে ওনারা প্রত্যেকটা বিভিন্ন ধরনের সেক্টরে এত দুর্নীতি হয়েছে, এত টাকা পাচার হয়েছে, বিভিন্ন জায়গাতে টাকার সম্পদ তাদের আছে, এবং এই টাকাগুলো দিয়ে তারা বিভিন্ন জায়গাতে তারা মানে যেভাবে মানে অপপ্রচার চালাচ্ছে, বিভিন্ন ধরনের মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ঠিক পাশাপাশি এদেশেও আপনারা দেখবেন যে তারা বিভিন্ন কায়দায় তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো এই যে সরকার, এই সরকারকে তারা চায় যে কোনোভাবে হোক তারা ফেল করুক। ফেল করলে তারা কি হবে, যে তখন দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তাদের রাজনীতি করার আবার পরিবেশটা হবে। আমার মনে হয় এটাই মানে তারা চেষ্টা করতেছে। এবং এই কারণে যে ছাত্রনেতা আন্দোলনের আরেকজন সমন্বয়ক উনি যে কথাটা বলেছেন, আসলে এটা যথার্থই বলেছেন, যে এত অত্যাচার এদেশের মানুষ সহ্য করেছে গত 15-16 বছর। এর পরবর্তীতে যে মাত্র কয়েক মাস হলো আরেকটা সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এর মধ্যে যে পরিমাণ মানে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে কিছু অশুভ শক্তি, অবশ্যই এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে দাঁড়ানো দরকার, এটা আমি মনে করি। একটা বিষয় একটু তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে প্রেক্ষাপটে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেন, তার আগে যে ঘটনাগুলো ঘটেছে নতুন করে কিছু বলার নেই। যেভাবে তার সংগঠনের বাহিনীরা, যেভাবে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী দ্বারা যে হত্যাকাণ্ড উনি করলেন, এবং যেভাবে তার আগে দম্ভভরে বললেন শেখ হাসিনা পালায় না, তারপরে উনি পালিয়ে গেলেন, তারপরেও কোন দুঃসাহসে এই কাজটা উনি করতেছেন বলে আপনার মনে হয়? আসলে শেখ হাসিনা, যদি আপনি ওনার অতীতের
যদি দেখেন 1991 এরশাদের আন্দোলনের সময় উনি বলেছিলেন যে যারা এরশাদের নির্বাচনে যায় তারা হবে জাতীয় বেঈমান, কিন্তু পরের দিন কিন্তু উনি এরশাদের সাথে হাত মিলালেন। তো এইবারও উনি যেভাবে বললেন যে শেখ হাসিনা পালায় না, বা উনার ওই যে আরেকজন কাদের সাহেব উনি যেভাবে কথা বলতেন, উনাদের তো ওই কথাবার্তা আর ওই এরশাদের সময় কিছু কিছু নেতা ছিল, নাম ধরতে চাই না, ওনাদের কথার মধ্যে কিন্তু তেমন কোনো তফাৎ নাই। ওরা এইভাবে আগের দিন কিন্তু এরশাদের পক্ষে এত শক্ত শক্ত কথা, আমরা তখন ছাত্র নেতা ছিলাম, ছাত্র দলের কর্মী ছিলাম, এই সময় এরা এত শক্তভাবে কথা বলতো, মনে হতো যে মনে হয় তারা চিরদিনের জন্য আসে, কিন্তু পরের দিন কিন্তু তারা গতিচ্যুত হয়েছে। ঠিক তেমনি শেখ হাসিনা আগের দিন যেভাবে বললাম, ঠিকই বলেছেন যে শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না এর অর্থ উনি যাই হোক, উনি মানে আমি কয়েকজনের সাথে শেয়ার করেছিলাম যে উনার মুখের দিকে দেখতে এবং কাদেরের মুখের দিকে তাকাতে মনে হচ্ছে ওরা দে আর ভেরি উইক, এবং যে কোনো সময় বিষয়টা কি এইরকম যে রাজনৈতিক চক্রান্ত থেকে উনি পালান না? না, ওইটাই। এবং উনি পালিয়ে যান, পিছনের দরজা দিয়ে পালিয়ে যান। এটা 91 সালে আপনারা দেখেছেন, এই 111-এর সময় দেখেছেন, যে সময় আপনি দেখেন 111-এর সময় এই দেশে থেকে উনি আমার বিএনপি চেয়ারপারসন উনি বলেছিলেন যে আমার একটাই বাড়ি, সেটা হচ্ছে বাংলাদেশ, আমার দেশ ছেড়ে আমি কোথাও যেতে চাই না। তারেক রহমান সাহেব দেশ ছাড়তে চাননি বলেই ওনাকে এত অত্যাচার নিপীড়ন সহ্য, তো আপনারা সকলে জানেন। আবার আসবো আপনার কাছে, একটু ফয়েজ আহমদের কাছে যেতে চাই। এখন পর্যন্ত কি চিহ্নিত করা যাচ্ছে কোথা থেকে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে? আপনার কি অভিমত? না, দেখুন, চিহ্নিত আপনি যেটা শুরুতে বলছিলেন যে ষড়যন্ত্র থেমে নেই, এটা খুবই পরিষ্কার কোথা থেকে হচ্ছে। আমরা যদি খুব সারফেসের বা আমরা যদি ফর্মাল সোর্স নিয়ে কথা বলি, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে 5 আগস্টের পর থেকে, ইনফ্যাক্ট আমি যদি আগের কথাও বলি যে জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের সময় কিন্তু সেই ছাত্র জনতা যারা বিক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে ভোটাধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য যারা রাস্তায় নেমেছিল, তাদেরকেও কিন্তু ষড়যন্ত্রকারী হিসেবে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বলা হয়েছিল, আমরা সেগুলিও দেখেছি। সো ষড়যন্ত্রটা কোত্থেকে হচ্ছে যদি আমি বলি, যে ভারতের গণমাধ্যম যেভাবে বাংলাদেশ নিয়ে প্রবল মিথ্যাচার করছে, সেটাতে আমরা তো দেখতেই পাচ্ছি যে সেখানে বাংলাদেশের মানুষ যাকে বহিষ্কার করেছে, বাংলাদেশের মানুষ যাকে এখান থেকে বিতাড়িত করেছে, সেই সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন। ভারতে সেখানে অবস্থান করে তিনি প্রতিনিয়তই নানান ধরনের বিতর্কিত মন্তব্য করছেন, নানান ধরনের কথাবার্তা বলছেন, এবং তার সন্তান যিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন, তাদের বক্তব্যে ব্যাপক অমিলও আমরা মাঝে মাঝে দেখছি। ষড়যন্ত্র তাদের থেমে নেই। ভাই একটা কথা বলছিলেন যে আওয়ামী লীগ যে পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে, বা আওয়ামী লীগের নেতারা যে পরিমাণ অর্থ টাকা কড়ি কামিয়েছে, দেশে যারা আছে বিদেশে যারা আছে তাদের তো কোথাও সম্পদের কোনো অভাব নেই। তো এখন এই সম্পদটা তারা ব্যবহার করছে কার বিরুদ্ধে? এই সম্পদটা তারা ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে। 5 তারিখের পরে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে, সেই বিচারের প্রতিশ্রুতি নিয়ে দাঁড়িয়ে যে সরকার এখন কাজ করছে, সেই সরকার অত্যন্ত ইতিবাচক গুরুত্বপূর্ণ বেশ কিছু সংস্কারের কাজে হাত দিয়েছে, এটা আপনি জানেন। এই সংস্কারগুলি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জন্য করছে না, এটা বাংলাদেশের জন্য করছে, বাংলাদেশের মানুষের জন্য করছে, ভবিষ্যৎ সুন্দর একটি মানবিক বাংলাদেশের জন্য করছে। এই সংস্কারগুলি যদি ঠেকিয়ে দেওয়া যায় কোনোভাবে, এই সরকারকে হয়রানির মধ্যে রেখে, এই সরকারকে নানানভাবে নানান উস্কানিমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যে সেটা টের পেয়েছে। আপনি যদি খেয়াল করেন, নানান উস্কানি কিন্তু চলছে প্রতিনিয়ত। বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত যদি বলেন, মোটা দাগে কোথাও এই সমস্ত উস্কানিতে পা দেয়নি। তো ষড়যন্ত্র যারা করছে, এই কারণে তারা দেখবেন আরও বেপরোয়া হয়ে যাচ্ছে। এই বেপরোয়া হয় আমাদের বলা চলে একটা উপকারী হয়েছে, সেটা হচ্ছে আমরা পরিষ্কার হয়ে যাচ্ছে দিন দিন কোথা থেকে হচ্ছে, কি হচ্ছে। আপনি দেখুন, যখন আপনি সময় টেলিভিশনের স্ক্রিন থেকে যদি একটা কথা বলেন, সেই কথার কথা আপনি ধরেন দিনাজপুরের একটা বিষয় নিয়ে কথা বলছেন, আপনি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দিনাজপুরে যে মানুষটা বসে আছে সে তো বিভ্রান্ত হবে না, কারণ সে ফিল্ডে আছে, সে ওই গ্রাউন্ডে আছে, সে প্রকৃত অবস্থাটা জানে। বাংলাদেশ নিয়ে ভারতীয় দায়িত্ব জ্ঞানহীন প্রচার মাধ্যমগুলি যে ধরনের অপপ্রচার করছে, সেই অপপ্রচারের কেন্দ্র এখন বাংলাদেশ পরিণত হয়েছে। তাদের বাংলাদেশকে ভয়ঙ্করভাবে একটা উস্কানির মধ্যে ফেলার চেষ্টা করছে। কিন্তু এই দেশের মানুষ কতটা বিবেচনা বোধসম্পন্ন, সেটা তারা স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে উৎখাত করে দেয়া, ক্ষমতা থেকে বিদায় করে দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ করেছে। ফয়েজ, একটা বিষয়, আপনি দেশে বিদেশে অনেকগুলো গণমাধ্যমের সঙ্গে কাজ করেছেন। এই যে প্রথমে আমরা যে শিরোনামটা বললাম যে 49টি গণমাধ্যমে ভুয়া তথ্য, অপতথ্য তারা প্রচার করছে,
মানে এটা কি বলবেন, কিভাবে সম্ভব এটা? এটা সম্ভব শুধুমাত্র একটি গণমাধ্যম, সেটা যে দেশেরই হোক, যখন সে তার গণটি বাদ দিয়ে দেয়, ষড়যন্ত্রে লিপ্ত হয়, যখন তার কোনো জার্নালিস্টিক এথিক্স থাকে না, যখন সে মানুষের প্রতি তার যে গণমাধ্যমের কমিটমেন্ট সেটা রক্ষা করার চিন্তা করা ভাবে না, সে যখন সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাউকে বা কোনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তখন খুব সম্ভব। আমরা ভারতের মিডিয়ায় কিন্তু সেটা দেখছি। আপনাকে এখানে আমি একটা কথা বলে রাখি, ভারত তার রাজনৈতিক স্বার্থে অথবা ভারত বাংলাদেশকে দেখার যে প্রক্রিয়া ছিল দীর্ঘদিন, আওয়ামী লীগের চোখ দিয়ে ভারত বাংলাদেশকে দেখেছে, এই সমস্ত স্বার্থে দেশটি বহুল গণতন্ত্রের একটা বড় উৎকৃষ্ট দেশ থাকা সত্ত্বেও সেই দেশ কিন্তু আমরা গত বেশ কয়েক বছর দেখছি সেখানে কিন্তু বিবিসির অফিসে রেইড হয়েছে, আপনি জানেন। সো ভারতে গণমাধ্যমের স্বাধীনতা যেমন একদিকে নেই, অন্যদিকে ভারতের কিছু মাফিয়া নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা নিয়ে নামে এবং সেই সময় ভারতসহ ভারতের সাধারণ মানুষসহ নানান ধরনের উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। তারা সেই চেষ্টাটা এখন করছে। তবে আমরা নানান মাধ্যমে যে বিষয়গুলি দেখছি সেটা ভারতের মানুষও কিন্তু ভালোভাবে নিচ্ছে না। ভারতের গণমাধ্যম ভারতের মানুষের কাছে হাস্যরসের পাত্রে পরিণত হয়েছে। সেই কাজটা কিন্তু ভারত প্রতিনিয়ত করছে। ভারতের গণমাধ্যম সারা পৃথিবীর কাছে বিতর্কিত হচ্ছে। ভারত সারা পৃথিবীতে ভুয়া তথ্য প্রচারের ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে, এখন সারা পৃথিবীর এক আইডেন্টিফাই করেছে। ওহিদ আহমেদ, একটা বিষয় যে ভারত তো একটা মানে সবচেয়ে বৃহত্তম গণতন্ত্রর একটা বলা হয়, সেখানে আমরা অনেক সময় দেখেছি যে যে সরকার থাকে তার তো বিষয়ে এর বাইরে কিন্তু সেখানে সিভিল সোসাইটিও থাকে। আজকে আমরা যে রিপোর্টটা করলাম, আমাদের প্রধান যে শিরোনাম ছিল সেখানে বলা হয়েছিল যে বেসরকারি পর্যায়ে একটা যোগাযোগ বাড়ানোর দরকার। আপনার কি মনে হয় যে সেই স্কোপটা আছে আসলে? ওখানকার সিভিল সোসাইটিও আসলে ওই পর্যায়ে আছে যোগাযোগ করে তাদের মাধ্যমে তাদের অভ্যন্তরে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার বা সঠিক কথা তুলে ধরার মতো বিষয় আছে? আপনার কি মনে হয়? আসলে ভারতের কথা আমি আসলে ইন্টারনাল ব্যাপারটা আমি এতটুকু বলতে পারবো না, যেহেতু ভারতে আমার কোনোদিন যাওয়া হয় নাই আনফর্চুনেটলি। বাট লবিং তো অবশ্যই সব দেশে। এখন বাংলাদেশে যা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে কি হচ্ছে এমন। আমি এখানে ছোটবেলায় থাকতে ফুটবল খেলতাম, আমাদের অনেক খ্রিস্টান ফ্রেন্ড আছে, তাদের সাথে আমি দেখা হইলো এইবার আসার পরে। পিটার, হিউবার্ট, আলবার্ট, গোমেজ, বিমল, সবার সাথে বসলাম। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা তো বললেন না। দোস্ত, এটা প্রশ্নটা হচ্ছে যে মানে আপনাদের এই যে আমাদের দেশের মিডিয়াটা ফর সাম রিজন এতদিন মানে ইয়েতে থাকতে মানে ওই আওয়ামী লীগ সরকারের অধীনে থাকতে তাদের কণ্ঠটা এত ছোট হয়ে গিয়েছে যে তারা সাহস করে কথা বলতে না বলতে এখনো সাহস করে কথা বলতেছে না। কিন্তু এই যার জন্য তারাই আমাকে বলতেছে, এখানে তো আমরা চলাফেরা করি আগের মতোই চলাফেরা করি, ছোটবেলা থাকতে যেভাবে চলতাম সেভাবেই চলি। কিন্তু আমরা তো দেখি না ওই যেভাবে বিভিন্ন দেশে, পার্টিকুলারলি ইন্ডিয়াতে যেভাবে এই জিনিসটা তুলে ধরা হচ্ছে, এগুলো তো কোনো সঠিক তো আমরা এই দেশে দেখি না। এই জিনিসটা কিন্তু আমাদের তুলে ধরতে হবে। বিশেষ করে এই দেশে যারা অন্য জাতির অন্য ধর্মের লোক আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তাদের কথাগুলা কিন্তু এখানে যদি আসে তাহলে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা এটা দেখতে, আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলো কি দেখতেছে এখন, এই কনস্পিরেসিগুলো দেখতেছে। আর এই কনস্পিরেসিগুলোকে এত বড় করে তুলে ধরা হচ্ছে বিভিন্ন দেশে। তাহলে আমি আগেই বলেছি, টাকা পয়সা তো আছে, লবিংয়ের করতে কোনো অসুবিধা নাই। একটা এক্সাম্পল আপনাকে দেই, এই আমাদের জনাব সবার শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন, এর 1 মাসের মধ্যেই হাউস অফ কমন্সে একটা ছিল, ওই যে ডিবেট ছিল। তো সেখানে আমিও গেছিলাম, একটা সেমিনার ছিল, আমিও গেছিলাম। ডিবেট না, আসলে হাউস অফ কমন্সের ভিতরেই একটা মোশন ছিল। এই মোশনে আমি নিজেও গেছি। তো ওইখানে মোশনে একজন বাংলাদেশি পার্লামেন্টেরিয়ান উনি এই মোশনটা নিয়ে আসছেন যে বাংলাদেশে যে বাংলাদেশের মানুষের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে, ছাত্র আন্দোলনে এত লোক মারা গিয়েছে, এগুলার তথ্য দিয়ে একটা উনি মোশন নিয়ে আসছিল। সেটা বাংলাদেশের বংশোদ্ভূত পার্লামেন্টারিয়ান না? বাংলাদেশ বংশোদ্ভূত পার্লামেন্টারিয়ান, জি। তো আমারও দাওয়াত দিয়েছিলেন, আমি সেখানে গিয়েছিলাম। তো উনি কথা বলার পরে কোয়েশ্চেনের সময় একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত একজন এমপি দাঁড়িয়ে বললেন যে বিভিন্ন জায়গায় তো এখন মানে গির্জাতে অথবা মন্দিরে আক্রমণ হচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী লোকরা সেফ না। তখন কিন্তু ওই আমাদের এমপি, তার কাছে যেহেতু তথ্য ছিল, সে বিবিসির একটা রিপোর্ট দেখিয়ে দিয়ে, ফটোটা দেখিয়ে দিয়ে বলেছে, দেখো এই যারা আক্রমণ করতেছে এরা বেশিরভাগই কিন্তু এটা ষড়যন্ত্রের অংশ, এরা কিন্তু অলরেডি চিহ্নিত 1-2 জন
যারা ওই বিগত সরকারের ছাত্র সংগঠনের সদস্য। তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আসল কথা হচ্ছে কি, এগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। আমি এটা এক্সাম্পল দিতেছি, এগুলা কিন্তু আমরা যত মানে এগুলা তাদের এম্বারাস করতে পারবো, তাইলে কিন্তু ততই কিন্তু জাতির জন্য মঙ্গল। এখন এটা আমাদের ডক্টর ইউনূস সাহেব, উনি ইন্টারন্যাশনালি রিকগনাইজ একজন লোক, ওনাকে আমরা পেয়েছি। আরেকজন লোক এরকম এই তত্ত্বাবধায়ক সরকার আরেকজন লোক এরকম পাওয়া মুশকিল ছিল। তো ওনাকে তো আমাদেরকে বিশেষ করে এই যে আমরা যতই বলি, কিন্তু এই দেশের যারা মানে সংবাদপত্র রয়েছে, সাংবাদিক ভাই বোনরা রয়েছেন, তারা ওনার কাজগুলো সুন্দর করে তুলে ধরতে হবে দেশে এবং দেশের বাইরে। তা না হলে কিন্তু ইন্ডিয়ার কথা আপনি বলতেছেন যে ইন্ডিয়াতে সম্ভব কিনা এই যে সুদী সমাজের কে নিয়ে কিছু করা, এখান থেকে তো আমরা করতে পারবো না, কিন্তু সরকার চাইলে করতে পারবে। সরকার চাইলে অবশ্যই করতে পারবে। এই জন্য সরকারেরও দায়িত্ব হবে এখন এইখানে, বিশেষ করে বিদেশে যারা আছে তাদের এই যে অফিসগুলা দীর্ঘদিন ধরে কিন্তু আওয়ামী লীগের আন্ডারে ছিল, এমবেসিগুলা, এই এমবেসিগুলাকে পুনর্গঠন করতে হবে। একজন দিয়েছে, একজন দিয়ে হবে না। এখানে যারা বিদেশে যারা রয়েছে ওনাদেরকে বিভিন্ন জায়গাতে বসিয়ে দিতে হবে সাহস করে। তাহলে কিন্তু ধরেন একজন লোককে বসিয়ে দিল ইংল্যান্ডে, সে যদি ওই দেশের রাস্তাঘাট চিনে, পার্লামেন্ট চিনে, এমপি চিনে, পার্লামেন্ট চিনে, তাহলে কিন্তু সে ওনার পক্ষে কাজ করা শুরু করে দেবে পরের দিন থেকেই। একজন অ্যাম্বাসেডার অথবা হাইকমিশনের দায়িত্ব তো এটাই, তো দেশকে রিপ্রেজেন্ট করা। তো এই ধরনের জিনিসগুলো যত ব্রিটিশরা করে এগুলা, বাংলাদেশ এগুলো করা শিখতে হবে। ওনাকে কি করতে হবে, যেটা আমি এটা অ্যাডভাইস দেওয়ার কথা না, কিন্তু আমি যেটা বলবো যে আমি ওনার সাথে দেখা হয়েছে, খুব কম সময় ছিলাম, কিন্তু আমাদের সময়টা হয়তো ওনার অন্য কারণে বেশি সময়, উনি তারপরও 1 ঘন্টা আমাদেরকে সময় দিয়েছে। আরো একটু সময় পেলে আমি এগুলো বলতাম, এগুলা একান্তভাবে সময় পেলে। প্রধান উপদেষ্টার সঙ্গে আপনাদের দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। আমরা একটা গ্লোবাল অর্গানাইজেশন আছে, ওইটার আমি এটা একটা জেনারেল, সেখান থেকে আপনারা এই কথাগুলো বলেছেন ওনাকে? ওই যে কথাটা এখন বলতে সেটা বলা হয় না, কিন্তু আমরা ওনারা যে সংস্কার যে 6টা ইয়ে করেছেন, রিফর্ম কমিটি করেছেন, আমরা ওনাদেরকে 12টা রিফর্ম প্রপোজাল দিয়েছি। আমরা এখানে এটা নিয়ে আবার আসবো আপনার কাছে। ফয়েজ আহমেদের কাছে যেতে চাই। ওহিদ আহমেদ যেটা বলছিলেন, দেশের যে মিডিয়ার ভূমিকা, আপনার কি মনে হয় যে মানে দেশের না, দেখুন, পালন করছে না দায়িত্ব? দেশের মিডিয়ার ভূমিকা আমাদেরকে, আমার মনে হয় আয়নায় মুখ দেখা দরকার যে আমরা কতটা দায়িত্বশীল আচরণ করছি। একটা বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের বৈঠক হয়েছে, জাতীয় ঐক্য নিয়ে আলাপ হয়েছে। সেখানে যে ঘটনা ঘটেছে সেটা বাংলাদেশের ইতিহাসে আর ঘটেনি। সব দলমত নির্বিশেষে সকল পলিটিক্যাল পার্টি, সকল রাজনৈতিক দলের নেতারা এক কাতারে এসেছেন। কারণ এখানে আমাদের বর্তমানে স্বার্থটা কি? জাতীয় স্বার্থ, বাংলাদেশ প্রশ্নে তো কোনো আপোষ হতে পারে না। এখন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ বনাম ফ্যাসিবাদ। সো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইটা সবার, সে জায়গায় সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আপনি দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন ধর্মের প্রতিনিধি, বিভিন্ন ধর্মের বাংলাদেশের যতগুলি ধর্ম আছে তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে সে সমস্ত নেতাদের সঙ্গে বসেছেন। 32 জন উপস্থিত হয়েছেন ওনার সঙ্গে এই বৈঠকে, সেখানে 26 জন কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে নিজে সেখানে উপস্থিত ছিলাম। প্রত্যেক ধর্মের যারা প্রতিনিধি এসেছেন প্রত্যেকেই বলছেন যে আমাদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এখানে যে অবস্থা নেই সেটা দেখানো হচ্ছে, সেটা ভারতীয় মিডিয়া, বিদেশি মিডিয়ায় সেই প্রচারগুলি হচ্ছে, এটা আমাদের প্রতি গভীর ষড়যন্ত্র। এটা কিন্তু বিভিন্ন ধর্মের যাদেরকে বিক্রি করার চেষ্টা করছে ওনারাই বলছেন। তো আমি আপনাকে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী একটা মানবাধিকার সংগঠন। সেই সংগঠনের চেয়ারপারসন আপনি জানেন জনাব জেরাই খান পান্না, তিনি নিজে ঘোষণা দিয়েছেন যে ট্রাইব্যুনালে উনি শেখ হাসিনার পক্ষে লড়বেন। এরকম একজন আইনজীবী, এরকম একজন ব্যক্তি, তারই প্রতিষ্ঠানের যদি পরিসংখ্যান আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাংলাদেশে 2 জন সংখ্যালঘুর মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা 2021 সালে ছিল 3, 2018 সালে ছিল 1, 2016 সালে ছিল 7। আমি আপনাকে এই সংক্ষিপ্ত পরিসংখ্যানটাই বললাম। তাহলে আমি আপনাকে এই আপনার অন এয়ার হচ্ছে, আপনার লাইভ প্রোগ্রামে আমি এখানে থেকে বলছি, ফেনী জেলা আওয়ামী লীগের অফিস কোথায়? ফেনী জেলা আওয়ামী লীগের অফিস এখনো হিন্দু জমি দখল করে সেখানে আছে। সেখানকার হিন্দুরা এখনো সাহস করে না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য। আপনি ঐতিহাসিক পরম্পরা যদি দেখেন,
বাংলাদেশের সংখ্যালঘু ট্রাম্প কার্ড সবচেয়ে বেশি ইউজ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সংখ্যালঘুদেরকে প্রতিনিয়ত নির্যাতন করেছে এবং সেটা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে। আপনি আজকে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান বা অন্যান্য যে সমস্ত হিন্দু সংগঠনগুলি আছে, সেই সংগঠনগুলি আমি ব্যক্তিগতভাবে যখন আমি দুদিন আগেও সাংবাদিক ছিলাম, আমি নিজে কভার করেছি। এই সংগঠনগুলি দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা এমন ঘোষণা দিয়েছিল যে তারা ভোট পর্যন্ত দেবে না সংখ্যালঘুরা এই দেশে, কারণ তারা বিভিন্ন দাবি নিয়ে আসছে, তারা বিভিন্ন বিচারের কথা বলছে। আওয়ামী লীগ একটিও মানেনি। 8 দফা দাবি নিয়ে অন্তত 5 থেকে 7 বছর ধরে আন্দোলন করছে হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ। একটি দাবিও আওয়ামী লীগ মানেনি, একটিও না। আর আমি আপনাকে তো পরিসংখ্যানের কথা বললাম। আপনি যদি সেন্সাস দেখেন, জনশুমারি দেখেন, 1951 সালে এই ভূখণ্ডে হিন্দুর সংখ্যা ছিল 22%, বা সংখ্যালঘুর সংখ্যা হিন্দু পার্টিকুলারলি। সেটা 2011 সালের সেন্সাসে কত? সেই সময় তো কে ছিল ক্ষমতায়? আওয়ামী লীগ। সেখানে 8.5%। তাহলে আপনি একেবারে বৈজ্ঞানিক কায়দায় যদি আসেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কে সংখ্যালঘুদেরকে নির্যাতন করছে? আমাদের এখানে সংখ্যালঘু টার্মটাকে এত পপুলার কারা করেছে? আপনি যদি ভাই বিএনপির নেতা, বিএনপির পক্ষ থেকে তো আমরা সংখ্যালঘু কথাটা তো শুনি না। সংখ্যালঘু কনসেপ্টের বাইরে আসতে চান, সবাই বাংলাদেশী। তো সেই জায়গাটা এরা দাঁড় করাচ্ছে। তো এই যে ঐক্যের কথা আপনি বলছেন, জাতীয় ঐক্যের কথা, যখন রাজনৈতিক দল এক কাতারে, যখন ধর্মীয় সংগঠন, ধর্মীয় নেতারা এক কাতারে, সেই সময়ে গণমাধ্যম কি পারছে এক কাতারে আসতে? জাতীয় স্বার্থে অ্যাটলিস্ট। আপনি ভারতীয় মিডিয়ায় খবর প্রকাশ করছে যে বাংলাদেশ ড্রোন উড়াচ্ছে সীমান্তে, আপনি ভারতীয় মিডিয়ায় প্রকাশ বলে দিয়ে দিচ্ছেন। আরে ভাই, ভারতীয় মিডিয়া আমাদের এখানে যে বহু খবর হয়, ভারতীয় মিডিয়াকে আমাদেরকে টাইটেল করে সে নিউজ করছে না তো। আপনার কাছে সকল অ্যাক্সেস আছে এখানে। এমন একটা ঘটনা আপনি ভারতীয় মিডিয়ায় দেখেছেন, আপনি ইমিডিয়েটলি সরকারের রেসপন্স চাইতে পারেন যে এরকম ঘটনা, সরকারের বক্তব্য নিন। তাহলে তো আপনি দেখতে পারেন যেখানে আপনি বলবেন যে ভারতে গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার হচ্ছে, সেটা না বলে আপনি ভারতের গণমাধ্যমে বাংলাদেশের কি মিথ্যাচার হচ্ছে সেটাকে প্রমোট করছেন। এটা দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিকতা, এটা উচিত না। বাংলাদেশের সাধারণ মানুষ এখনো গণমাধ্যমগুলোকে আস্থায় নেওয়ার চেষ্টা করে। আপনি জানেন যে 5 তারিখের পরেও বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের পরিস্থিতি মোকাবেলা করেছে। কেন করেছে? গণমাধ্যম তো সেটা জায়েজ করেছিল। গণমাধ্যম তো দলদাসে পরিণত হয়েছিল। তো সেখান থেকে যদি আপনি, যেখানে বর্তমান সরকারে এসে কোনো গণমাধ্যম বলতে পারবে না তাদেরকে কোনোভাবে এই সরকার হস্তক্ষেপ করেছে, কোনো প্রভাব বিস্তার করেছে, তারপরেও আপনি সরকারের প্রচার না করেন, কোনো দরকার নেই। আপনি জাতির স্বার্থে একসাথে ঐক্যবদ্ধ হবেন না? ভারতীয় গণমাধ্যম ভুয়া তথ্য প্রচার করছে, আপনিও সেটা করবেন? এটা দায়িত্ব জ্ঞানহীন সাংবাদিকতা না। আমি সাংবাদিক হলে সেটা করতাম না। আবার আসবো আপনার কাছে। ওহিদ আহমেদ, আপনি তো লন্ডনের টাওয়ার হ্যামলেটের ডেপুটি মেয়র ছিলেন একসময়, মানে দীর্ঘদিন থেকে ওই দেশে বসবাস করছেন। ওই যে আপনি বলছিলেন যে তাদের টাকা আছে, এবং আমরা জানি ইউকেতে এই যে মিনিস্টার ম্যানস যে ডকুমেন্টারি দেখলাম, ইউকেতে অনেকে তারা টাকা পাচার করেছে, আলিশান বাড়ি গাড়ি রয়েছে ওখানে। ওখানে কি তৎপরতা আপনি খেয়াল করেছেন যে যারা ওখানে আছে বিশেষ করে তাদের সঙ্গে যুক্ত ছিল, কি তৎপরতা তার খেয়াল করেছেন? আর বিপরীতে কোনো তৎপরতাও দেখেছেন কিনা? না, আসল কথা হচ্ছে কি, আমি আপনাকে বলি যে এখন যে সময় আমার সবথেকে অবাক যে ঘটনাটা হচ্ছে, সে ঘটনাটা হচ্ছে যে শেখ হাসিনা তো ইন্ডিয়াতে পালিয়ে গেছে। কিছু লোক এখানে ছিল, এখানে আমাদের এদেরকে ইম্পোজ করা হয়েছিল। আমি বলতাম যে আমাদের ওখানে, আমি তো ধরেন আমার এইবার নিয়ে 5 বার আমি ইলেক্টেড কাউন্সিলর। তো মানুষ যদি, আমার যদি জনপ্রিয়তা না থাকতো, আমি যদি কাজ না করতাম, অথবা আমার যদি অভিজ্ঞতা না থাকতো, মানুষ আমাকে বারবার ভোট দিত না। এই বারটা আমি লাস্ট আমার ইলেকশন আমি ডিক্লেয়ার করছি, হাইয়েস্ট ভোট আমি পেয়েছি আমার ইয়েতে। তো এটা তো আমার ধরেন অভিজ্ঞতার কারণ হয়েছে। এখন আমাদের এখানে অন দ্য আদার হ্যান্ড আওয়ামী লীগের কিছু লোকদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল, ইম্পোজ করা হয়েছিল। সিলেটে বলেন, যেমন সিলেটের মেয়র, আমি বলি তখন নির্বাচন তো নাই, তখন ইম্পোজ যখন তোমরা করলা, একটা ভালো লোকটা, অভিজ্ঞ লোকটা ইম্পোজ করলা না কেন, যাতে ইয়ে হয়। এই লোকটা মাত্র 8 মাসের ভিতরে এত অস্থিতিশীল পরিবেশ সিলেটে করেছে, তারা অন্যায় হয়েছিল মনে হয় কেউ সিলেটের যে সম্প্রীতি ছিল সেটা নষ্ট করার জন্য। সে 8 মাসে এখন প্রত্যেকটা লোক, আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, তারাও কিন্তু গালাগালি করতেছে। কিন্তু আমার সবথেকে আশ্চর্য হলো এই লোকটা কেমনে পাড়ি এত তাড়াতাড়ি আবার চলে গেল
শুধু গেলই না, ওখানে যে যে কাজটা করেছে, এই যে বললো যে আমি আইসিসিতে অভিযোগ দিয়েছি, এটি এই কথাটা যাওয়ার পরে সে এই যে উল্টাপাল্টা কাজগুলো করতেছে, যখন তাদের কাছে হচ্ছে কি, তাদের কাছে টাকা পয়সা আছে, তো তারা তারা ওই এগুলো আসল এই টাকাগুলা তারা 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 বিভিন্নভাবে তারা খরচ করে কিছু পাবলিসিটির চেষ্টা করতেছে, যাতে তারা ওই পলিটিক্যাল যে একটা আলোচনা আছে, আলোচনার মধ্যে তারা তারা থাকে, আওয়ামী লীগটা নামটা যাতে যাতে থাকে ওই আলোচনার মধ্যে। কিন্তু খুশির খবর হলো যে এত করাপশন তারা করেছে। আপনার তো গত 10-12 বছর আপনারা দেখেছেন কি পরিমাণ মিডিয়া হাইলাইট হয়েছে ওয়ার্ল্ডে। আপনি ওই যে মাফিয়া, মাদার অফ মাফিয়া বলেন ওনাকে, তো আর এত কি বেশি আর কি টাইটেল দেওয়া হবে, বুঝছেন? আল জাজিরা যে ইয়েগুলা করেছে আপনার আমাদের সেনাপ্রধানকে নিয়ে, এগুলো তো খুব খুব সেই ক্ষেত্রে যারা ওই সব দেশে, বিশেষ করে আমি যদি ইউকের কথা বলি, এইসব করছে, তাদের বিরুদ্ধে আপনারা যারা রয়েছেন তাদের আমি ওই জায়গাটাকে আমি আসতে চাচ্ছিলাম যে খুশির খবর হচ্ছে যে এখানে সাধারণ মানুষ কিন্তু এগুলা কিন্তু বিপক্ষে। মানে আপনি যদি ইংল্যান্ডে যান, আমি অন্য দেশে আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছি, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, তারপরে ইউরোপের তো প্রায় সব দেশই বারবার যাওয়া হয়েছে। তো আপনি যদি ওই ইংল্যান্ড অথবা ইউরোপে যান, আপনি দেখবেন কিন্তু আওয়ামী লীগ একেবারে মানে দলটাকে মানে মানুষ এখন মুখে নিতে চায় না, মুখে নিতে চায় না। এই কারণে আওয়ামী লীগ যারা করে তারাও লজ্জায় যেমন মাথাটা একটু নিচু হয়ে যায়, আর তারা তো কিছু পায় নাই। তারা সাধারণ আওয়ামী লীগ যারা করতো তারা তো কিছু নেয় নাই এখান থেকে, সে মাথা নিচু করে হাঁটবে কেন? সেও দুঃখে কষ্টে কোনো কথা বলে না, একটু এড়িয়ে এড়িয়ে চলে। তো এটা কিন্তু মানে সাধারণ মানুষ যারা কিন্তু অনেকটা মানে সবই বলতে পারেন আপনি 80% লোক এগেনস্ট আওয়ামী লীগ বিদেশে। তো ওনারাদের এই যে প্রোপাগান্ডা করতেছে, এটা কিন্তু সব মানুষ বুঝতেছে। আমার আসল কথাটা হচ্ছে মানুষ বুঝতেছে, এরা চাচ্ছে কোনোভাবে এখানে মানে এই আলোচনার মধ্যে থাকা। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন কিছুদিন আগে যে দাওয়া করেছিল, আপনারা তো নিশ্চয়ই দেখেছেন। তো একটা দলের লোকেরা যদি সাধারণ মানুষ দাওয়া করে, এর থেকে বেশি আর লজ্জাজনক, এর জন্য বেশি এভিডেন্স আর আপনি কি চান যে মানুষ তাদেরকে আর পছন্দ করে না? তো ইংল্যান্ডে তারা এটা করার চেষ্টা করবে, কারণ যেহেতু এটা একটা গণতান্ত্রিক দেশ। ওই যে এখানে স্বৈরাচারী হাসিনার একজন স্বজন ওখানে হাউস অফ কমন্সের মেম্বার এবং একটা দায়িত্ব রয়েছে, এই দিক থেকে কি কোনো একটা ভূমিকা রাখতে পারে তারা? এটা ইংল্যান্ডে এটা খুব খুব ডিফিকাল্ট, কারণ আপনারা হয়তো জানেন, দেখছেন, আপনারা দেখে যাচ্ছেন যে শেখ হাসিনা প্রথমে ইংল্যান্ডে যেতে চেয়েছিলেন। তো ইংল্যান্ডে তো তারা তো করেছে, রিজেক্ট করেছে, ওটা দেন, তারপরে উনি ভারতে গিয়েছেন। তো ইংল্যান্ডে ওই ডেমোক্রেসি, বিউটি অফ ডেমোক্রেসি হচ্ছে যে উনি যেই হোক, যিনি হন, উনি এখন আমার মনে হয় উনি বিপদে আছে, কষ্টে আছে। কারণ উনি তো লজ্জায়, উনি অন্য কেউ হলে হয়তো এই পর্যন্ত ছেড়ে দিত, কারণ উনি তো হাঁটতে হচ্ছে, ওনাকে হাঁটার পরে ওনারা নিশ্চয় ওনার বলতেছে যে তোমার কি হচ্ছে বাংলাদেশে, এটা বলবে না, পাসিং কমেন্ট করবে না উনার কলিগরা। যে জায়গায় উনার বাংলাদেশে আরেকজন এমপি এখানে দাঁড়িয়ে বাংলাদেশের এই উনার খালার বিরুদ্ধে মোশন আনতেছে, উনার লজ্জা লাগবে না? তো স্বাভাবিক, এটা তো উনি তো রূপা হকের কথা বলছেন। হ্যাঁ, ডক্টর রূপা হক, তো উনি তো মোশন নিয়ে আসছিল না পার্লামেন্টে মোশন আনার পরে উনি তো দীর্ঘ ডিবেট করেছে। তার মানে এটাও কোনো কাজে আসবে না? না, আমি এটা ডেফিনেটলি, আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, এটা ইংল্যান্ডে কোনো কাজ হবে না। ফয়েজ আহমেদ, স্পষ্টত বোঝা যাচ্ছে মানে একটা তথ্য যুদ্ধ বা তথ্যের বিরুদ্ধে একটা তথ্য সন্ত্রাস করা হচ্ছে আর কি। আপনি দেশি মিডিয়ার কথা বলছিলেন যে আমরা যারা কাজ করছি তারা, ওই যে আপনি যেটা বললেন যে ওখানে সব রাজনৈতিক দল যে এক হলো, কিন্তু মিডিয়াগুলো এক হতে পারলো না। কেন হতে পারলো না সেটাতে আমি যাব না, তবে সামনের দিনে এটা এক হওয়া বা কি করা যেতে পারে? না, দেখুন, মিডিয়া কি করবে এটা সম্পূর্ণ মিডিয়ার বিষয়। সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে অ্যাটলিস্ট কোনো বক্তব্য নেই, মিডিয়া স্বাধীন। তবে নিশ্চয়ই আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা একটা ভয়াবহ মিথ্যার বিরুদ্ধে লড়ছি। সেই মিথ্যার বিরুদ্ধে লড়াইটা সত্যের চেয়ে আর সুন্দর হতে পারে না। সো আমাদের গণমাধ্যমগুলির এই মুহূর্তে ন্যূনতম দায়িত্ব যদি বলি, সেটা হচ্ছে যেই মিথ্যা প্রচার হচ্ছে সেই বা যে তথ্য তারা প্রচার করছে সেটা সত্য কিনা সেটা তার পাঠকদের কাছে, তার দর্শকদের কাছে তুলে ধরা উচিত। এই কাজটা করতে হবে। আর ভাই কথাটা বলছেন যে লজ্জার বিষয়, লজ্জা, আপনি দেখুন যে এতগুলি মানুষকে নির্বিচারে
গুলি করে মারা হলো, এখনো তাদের মধ্যে ওই বোধটুকু, ন্যূনতম বোধটুকু তৈরি হয়নি যে আমরা সেটার জন্য সরি বলবো। বরঞ্চ তারা এখন পর্যন্ত নানান রকম ষড়যন্ত্র করে যাচ্ছে, যে সমস্ত মানুষেরা এই বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য, দেশকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে নানানভাবে ট্যাগ লাগাচ্ছে, জঙ্গি বানানোর চেষ্টা করছে। এই জঙ্গি ট্রাম্প কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে খেলে যাচ্ছে, অনেক নিরীহ নিষ্পাপ মানুষকে জঙ্গি বানিয়েছে, নজির দেখা গেছে কিন্তু। সুতরাং এই বিষয়গুলি বাংলাদেশের মানুষ অন্তত আর গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ ক্ষমা চাওয়ার পর্যন্ত, নিষ্পাপ হওয়ার জন্য আওয়ামী লীগকে যা যা করতে হবে তার এই নেতৃত্ব চলবে না, ক্ষমা চেয়ে আসতে হবে। এটা কিন্তু আওয়ামী লীগের লোকজনরাই বলা শুরু করছে, আপনি খেয়াল করবেন। আওয়ামী লীগের মধ্যে যারা অন্তত চিন্তাশীল, আওয়ামী লীগের মানে কি, আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী তাজউদ্দিনের পরিবারের লোকজনরা কথা বলছেন। তো এই তাজউদ্দিনের পরিবাররা তো বঞ্চিত আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ তো একটি দল, একটি পরিবারের হয়ে গিয়েছিল। তো সেটা তো আওয়ামী লীগও ভালোভাবে নিচ্ছে না। এবং আওয়ামী লীগের বহু দেশপ্রেমিক মানুষ, তারা তো এখন হতাশ যে এটা কি হচ্ছে, আমরা এই পার্টিকে কেন সমর্থন দিয়েছিলাম, যেই পার্টি এখন শুধু পালায়নি, তার সকল নেতাকর্মীকে কোনো নোটিশ করা ছাড়া সে পালিয়ে গেছে, সবাইকে বিপদে ফেলে। সেই তারা এখন বিদেশে বড় ষড়যন্ত্র করছে কিসের বিরুদ্ধে? দেশের বিরুদ্ধে। ভারতের মিডিয়া বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে যাচ্ছে, বাংলাদেশ থাকবে না বলা হচ্ছে। তাহলে এটা পরিষ্কার হয়ে যায় এরা কোনোদিন আসলে বাংলাদেশ চায়নি, এরা কোনোদিন বাংলাদেশ চায়নি। এরা বাংলাদেশকে যাদের করে চেয়েছিল তারা তাদের চোখ দিয়েই বাংলাদেশকে দেখেছে। বিপদ কোনটা? সেটা হচ্ছে বাংলাদেশকে অসংখ্য ভারতবাসী ভালোবাসে, বাংলাদেশের কালচার তাদের অনেক মিল। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্রদের উপর, সাধারণ মানুষের উপর যে জুলুম নির্যাতন শুরু হয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু প্রচুর ভারতের মানুষ দাঁড়িয়েছে। কলকাতাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ওই মানুষগুলি এখন কষ্ট পাচ্ছে তাদের মিডিয়া দেখে যে কি করছে। আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশ আসলে তো ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ। আমরা আমাদের ইয়েটা হচ্ছে আমাদের পজিশনটা, জিওগ্রাফিক্যাল পজিশনটা এত সুন্দর। আমরা এক দেশে ভারত, অন্য দেশে পাকিস্তান। আমরা আমাদের তো দুই দেশের সাথে সুন্দর সম্পর্ক থাকা কথা ছিল। ওনার যদি ভারতের যদি ইয়েটা হচ্ছে যে ফরেন পলিসিটা, এটা মানে এত, মানে আমি বলবো এত উইক, এরা দেশের সাথে তারা সম্পর্ক ব্যক্তির সঙ্গে করেছে, ব্যক্তির সাথে অথবা একটা দলের সাথে, এটা তো হতে পারে না। তো এই ফরেন পলিসিটা চেঞ্জ করতে হবে। আমরা তো আমি নিশ্চয়ই, আমরা ডক্টর ইউনূস সাহেব বলেন অথবা ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে, আজকে একটা কথা দেখলাম আমরা, নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতা আসবে তারা চাইবে না ভারতের সাথে অযথা আমরা খারাপ সম্পর্ক করি। কিন্তু ওনাদেরকে তো এটা বুঝতে হবে, ওনাদের দেশের পলিসি হতে হবে আরেক দেশের সাথে বন্ধুত্বের। আর ওনাদের যদি পলিসি হয় একটা ব্যক্তিকে প্রমোট করা, একটা দলকে প্রমোট করা, তাহলে তো অন্য দলটা স্বাভাবিক কারণেই ওনাদের বিরুদ্ধে যেতে বাধ্য। তো আমি মনে করি ওনাদের ফরেন পলিসিটা, এটা ডেঞ্জারাস ফরেন পলিসি, এটা চেঞ্জ করা উচিত। এবং আমাদের দেশে আমি যে কথাটা উনি আমার ভাই বলেছিলেন যে আসলে তো ওই যে ধর্মীয় যে একটা সামনে নিয়ে আসা হয়েছে যে অন্য ধর্মাবলম্বীরা তাদের কার্যকলাপ করতে, তাদের উপরে ইয়ে করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের উপরে ইয়ে করা হচ্ছে, এগুলা কিন্তু ঠিক না। আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনি বলেছেন, আপনি শুনেছেন হয়তো, যে জন্মদার যার বাংলাদেশ সভা। ওহিদ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফয়েজ আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার। দর্শক, শেষ করতে হচ্ছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।